তো গাইজ এখনো পর্যন্ত মার্ভেলের ১ ডজনেরও বেশি মুভিজ এসছে যেখানে আমাদের হিরোজরা নিজেদের প্রবলেমের পাশাপাশি অনেক সুপার ভিলেন্সেরও মোকাবিলা করেছে। তো আজ আমরা এই ব্যাটম্যানদের নিয়ে কথা বলতে যাচ্ছি। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে নিঃসন্দেহে একের পর এক সুপার হিরোজকে ইন্ট্রোডিউস করানো হয়েছে, কিন্তু তাদের পাশাপাশি অনেক ব্যাড ভিলেন্সও এসছে, যার কারণে প্রতিটি মার্ভেল মুভি আরও মজাদার হয়ে উঠেছে। তো গাইজ আজ আমরা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের টপ 10 সুপার ভিলেন্স নিয়ে কথা বলতে যাচ্ছি। এই লিস্টটি এই বিষয়টিকে মাথায় রেখে তৈরি করা হয়েছে যে প্রতিটি ভিলেন প্রতিটি সুপারহিরোর জন্য কতটা বিপজ্জনক ছিল। এছাড়াও এই লিস্টটি এখনও পর্যন্ত যত এমসিইউ এর মুভিজ আছে সেগুলোকে দেখে সেট করা হয়েছে, যার মানে এই ভিডিওতে হেলা এবং থ্যানোসের কথা বলা হবে না। তো স্পয়লার্সের কথা মাথায় রেখে চলো শুরু করা যাক। নাম্বার 10, রোনান দ্য অ্যাকিউজার। 2014 সালে যখন মার্ভেলের সুপারহিট মুভিজের মধ্যে একটি গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি রিলিজ হয়েছিল, তখন অনেক ফ্যান্সের কাছে রোনানকে দুর্বল ভিলেন বলে মনে হয়েছিল, কিন্তু আমাদের মতে দৃশ্যটা একটু অন্যরকম ছিল। রোনানের রোল প্লে করা অ্যাক্টর ছিল লি পেস, যাকে আমরা হবিট ট্রিলজিতে কিং ট্র্যান্ডুলেশনে দেখেছিলাম। তো রোনান ততটাই বিপজ্জনক ভিলেন ছিল যতটা মার্ভেলের বাকি অন্য কোনো ভিলেন ছিল। রোনানকে ম্যাট টাইটান থ্যানোস ছোটি ইনফিনিটি স্টোনের মধ্যে একটি আনার কাজ দিয়েছিল, কিন্তু উল্টে রোনান নিজেই তার শত্রু প্ল্যানেট এক্স্যান্ডরকে ধ্বংস করে দেবে, যেটা সে প্রায় ধ্বংস করেই দিয়েছিল যদি না নিউলি ফ্রন্ট গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি তাকে নাচতে দেখে না থামাতো। তো রোনানের থ্যানোসকে চ্যালেঞ্জ জানানোর কারণেই আমরা রোনানকে 10th পজিশনে রেখেছি। নাম্বার 9, কাইকেলিয়াস। এই ভিলেন কোনো কিছুকে মিস্টিক্যালি হ্যান্ডেল করতে পারত। বেসিক্যালি কমিক্সে কাইকেলিয়াস ডক্টর স্ট্রেঞ্জের শিষ্য ব্যারন মোর্ডোর শিষ্য ছিল, কিন্তু 2016 সালের মুভি ডক্টর স্ট্রেঞ্জে আমরা দৃশ্যটা কিছুটা অন্যরকম দেখলাম। এখানে কাইকেলিয়াস জিলর্সের লিডার ছিল। কাইকেলিয়াসের রোল প্লে করা অ্যাক্টর ছিল ম্যাডস মিকেলসেন, যাকে তার হ্যানিবাল লেক্টরের রোলের জন্য জানা যায়। তো অনেকের ডক্টর স্ট্রেঞ্জের রিলিজ হওয়ার আগে মনে হয়েছিল যে কাইকেলিয়াস দুর্বল ভিলেন প্রমাণিত হবে, কিন্তু মুভিতে দৃশ্যটা একটু অন্যরকমই দেখালো। ডক্টর স্ট্রেঞ্জ মুভি শুরুই হয়েছিল কাইকেলিয়াসের কামারটা যে লাইব্রেরিয়ানের গলা কাটার মাধ্যমে, যেখানে আমরা সবাই বুঝলাম যে কাইকেলিয়াস সেই ভিলেজেটের মধ্যে নয় যাকে হালকাভাবে নেওয়া উচিত। তো এই মুভিতেই কাইকেলিয়াস প্ল্যান করলো যে সে ডরমামুকে এড়তে নিয়ে আসবে এবং এই পুরো জায়গাটাকে একটা ডার্ক ডিমেনশনের অংশ বানিয়ে দেবে। মুভিতে কাইকেলিয়াসের আরও বিপজ্জনক বিষয় এটা মনে হয়েছিল যে সে তার পুরনো মেন্টরকে খুন করার জন্য সবসময় রেডি ছিল। এমনকি সে এক অর্থে ডক্টর স্ট্রেঞ্জকেও তার প্ল্যান সঠিক বলে মেনে নেওয়ার জন্য রেডি করে নিয়েছিল। তো এই সমস্ত রিজনসের জন্যই আমরা এই পাওয়ারফুল মিস্টিক্যাল আর্ট মাস্টারকে 9th পজিশনে রেখেছি। নাম্বার 8, ওবাধায়া স্টেন। প্রতিটি সিরিজের একটি শুরু থাকে, আর আয়রন ম্যান মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের শুরু ছিল, আর এই শুরুর ভিলেন ছিল ওবাধায়া স্টেন। ওবাধায়া স্টেনের রোল প্লে করা অ্যাক্টর ছিল জেফ ব্রিজেস, যাকে ট্রন মুভিতে তার রোলের জন্য জানা যায়। ওবাধায়া স্টেন ছিল মাস্টার মাইন্ড টনি স্টার্ককে 10 রিংসের সাহায্যে অপহরণ করানোর পিছনে। কিন্তু এই সবের আগে স্টেইন স্টার্ক হোয়ার্ড স্টার্কের পার্টনার ছিল, যে হোয়ার্ড স্টার্কের মৃত্যুর পর স্টার্ক ইন্ডাস্ট্রিজের দায়িত্ব সামলেছিল। কিন্তু যেই না সে স্টার্কের নতুন টেকনোলজির কথা জানতে পারল, সে সেগুলোকে টেরোরিস্ট গ্রুপের কাছে বিক্রি করা শুরু করে দিল। আর যখন টনি এসবের ব্যাপারে জানতে পারল, তখন স্টেইন তার আয়রনম্যানের মার্ক 1কে মডিফাই করে আয়রন মঙ্গার তৈরি করালো এবং মুভির শেষে আয়রনম্যানের সাথে লড়াই করল। ওবাধায়া স্টেন সেই বিপজ্জনক ভিলেন্সদের মধ্যে একজন, যার খারাপ উদ্দেশ্য হিরোর কাছে থেকে লুকিয়েছিল, আর হিরো তাকে কাকা বলে মনে করত। তো এই কারণেই ওবাধায়া স্টেন এই লিস্টে নাম্বার 8 আছে। নাম্বার 7, রেড স্কাল। মুভিজের হিসেবে ওবাধায়া স্টেন প্রথম ভিলেন, কিন্তু এমসিইউ টাইমলাইন অনুযায়ী রেড স্কাল এমসিইউ এর প্রথম ভিলেন। যদিও রেড স্কাল অর্থাৎ জোহান স্মিথ মুভির ফার্স্ট হাফ পর্যন্ত তার চেহারা দেখায়নি, তবুও সে খুব বিপজ্জনক প্রমাণিত হয়েছিল। রেড স্কালের রোল প্লে করা অ্যাক্টর ছিল হিউগো উইভিং। অরিজিনালি জোহান স্মিথ নাজিসদের সাপোর্টার ছিল, যে হাইড্রা রিসার্চ অপারেশন শুরু করেছিল। তো যখন তার সাথে জার্মান সায়েন্টিস্ট এব্রাহাম এরস্কেইনের দেখা হলো এবং সে তার কাছ থেকে সুপার সোলজার ফর্মুলার কথা জানতে পারল, তখন সে জোর করে সেই ফর্মুলাটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করল। আর সে সেই ফর্মুলাটাকে নিজের উপর টেস্ট করল, যার আনইউজুয়াল এফেক্টের কারণে বেচারার খুলি লাল হয়ে গেল। আর এই কারণেই তাকে ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জারে লাল খুলি বলা হয়েছিল। রেড স্কাল এমসিইউর হাতে গোনা ভিলেন্সদের মধ্যে একজন, যার হাতে ইনফিনিটি স্টোন এসছে, আর সে সেটাকে ভয়ঙ্কর হাইড্রা ওয়েপন বানানোর জন্য ইউজও করেছিল। কিন্তু মুভির শেষে স্পেস স্টোন অর্থাৎ টেসারাক্ট রেড স্কালকে কোথাও টেলিপোর্ট করে দেয়। তো আমাদের মতে রেড স্কাল সম্ভবত ভবিষ্যতে টেলিপোর্ট হয়ে গেছে, কিন্তু এখন কিছু বলা যাচ্ছে না। তো এই সব খারাপ কাজের কারণে রেড স্কাল 7th পজিশনে আসে। নম্বর 6, হেলমুট জিমো। মার্ভেল কমিক্সে হেলমুট জিমোর নামের আগে ব্যারন লাগে, কিন্তু এই জিমো আলাদা। হেলমুট জিমো সোকোভিয়ার স্পেশাল ফোর্সের অংশ ছিল, যার কাজ ছিল সোকোভিয়া এবং সেখানকার লোকেদের প্রোটেক্ট করা। কিন্তু এজ অব আল্ট্রানের সোকোভিয়ার ধ্বংসের পর জিমো তার পরিবারকে হারালো, যার পরে সে খুব সংক্ষেপে অ্যাভেঞ্জার্সদের একে অপরের বিরুদ্ধে দায় করানোর জন্য প্ল্যান করেছিল। যদিও তার অর্ধেক কাজ সোকোভিয়া কর্ডস করে দিয়েছিল, কিন্তু তার আসল প্ল্যান ছিল আয়রন ম্যান এবং ক্যাপ্টেন আমেরিকাকে একটি পুরনো হাইড্রা ফ্যাসিলিটিতে নিয়ে যাওয়া, যেখানে টনি জানতে পারে যে তার প্যারেন্টসকে কে মেরেছিল, এবং এই সবের শেষ হয় ক্যাপ্টেন আমেরিকা এবং আয়রন ম্যানের মধ্যে জবরদস্ত লড়াইয়ের মাধ্যমে। হেলমুট জিমোর রোল প্লে করা অ্যাক্টর ছিল ড্যানিয়েল ব্রুল। এই বিষয় নিয়ে অনেক আর্গুমেন্টস হয়েছে যে জিমো দুর্বল ভিলেন কিনা, কিন্তু সত্যি বলতে জিমো সেই হাতে গোনা ভিলেন্সদের মধ্যে একজন যার প্ল্যান সফল হয়েছিল।
তাই ম্যানিপুলেটিভ এবং স্কিমার জিমোকেই আমরা এই কারণে 6th পজিশনে রেখেছি। নম্বর 5 ভালচার। এত বছরে অনেক ফ্যান স্পাইডারম্যানকে দুইবার গ্রিন গবলিন এবং ডক্টর অক্টোপাসের সাথে লড়তে দেখে বিরক্ত হয়ে গেছে, কিন্তু স্পাইডারম্যানের এই রিবুটে আমরা ফ্যান্সরা মাইকেল কিটনের ভালচারকে দেখতে পেলাম। ভালচার অর্থাৎ এড্রিয়ান টোমস একজন সাধারণ সাফাই কর্মী ছিল, যাকে নিউ ইয়র্ক ব্যাটলের পরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ দেওয়া হয়েছিল, কিন্তু তার কাছ থেকে সেই কাজ ছিনিয়ে নেওয়া হয় যখন টনি স্টার্কের ড্যামেজ কন্ট্রোল টিম সামনে আসে। আর এই জিনিসটি টোমসকে বাধ্য করে চিতাউরি টেকনোলজি চুরি করে ক্রিমিনালসদের কাছে বিক্রি করতে। সাথে সাথে টোমস নিজের জন্য একটি জবরদস্ত ভোলচার স্যুট তৈরি করে, যেটি সে অ্যাভেঞ্জার্সের প্লেন হাইজ্যাক করার জন্য ব্যবহার করে। তবে থ্যাঙ্কস টু স্পাইডারম্যান তার এই প্ল্যান সফল হয় না। কিন্তু এসবের ওপরে সবচেয়ে বড় টুইস্ট এটাই যে এড্রিয়ান টোমস হল স্পাইডারম্যানের লাভ ইন্টারেস্ট লেজ আলানের বাবা, এবং এই কথাটি আমরা ফ্যান্সদের রিয়েলাইজ করতে বাধ্য করে যে কোথাও না কোথাও ভালচার শুধুমাত্র নিজের ফ্যামিলিকে সাপোর্ট করার চেষ্টা করছিল। এবং এরপরও যখন স্পাইডারম্যান ভালচারকে জেলে পাঠায়, তখন এড্রিয়ান টোমস ম্যাক গার্গান অর্থাৎ স্করপিয়নের জিজ্ঞাসা করার পর স্পাইডারম্যানের আসল আইডেন্টিটি রিভিল করে না। তো এই সব রিজনস ভালচারকে এই লিস্টে 5th পজিশনে নিয়ে আসে। নাম্বার 4 আলেকজান্ডার পিয়ার্স। তো এই লিস্টের পরবর্তী ভিলেন হাইড্রার মেম্বার্সদের মধ্যে একজন, আর সে হল আলেকজান্ডার পিয়ার্স। আলেকজান্ডার পিয়ার্সের রোল প্লে করেছে রবার্ট রেডফোর্ড। পিয়ার্স এই লিস্টের জন্য অবভিয়াস চয়েস ছিল। ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজার মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের এখন পর্যন্ত বেস্ট মুভিজের মধ্যে একটি, এবং এই মুভিকে বেস্ট বানায় এই বিষয়টি যে হাইড্রা এত সময় ধরে শিল্ডের ভেতরে গ্রো করছিল, এবং এর উপরেও শিল্ডের ফর্মার লিডার আলেকজান্ডার পিয়ার্স হাইড্রার হাই র্যাঙ্কিং মেম্বার্সদের মধ্যে একজন ছিল। তবে হাইড্রার গ্রো করার বিষয়টি আলাদা রাখা যাক, পিয়ার্স কিন্তু প্রজেক্ট ইনসাইটও লঞ্চ করেছিল। প্রজেক্ট ইনসাইট অনেক টেররিস্ট এবং সেই সব থ্রেটসকে শেষ করার জন্য ডিজাইন করা হয়েছিল, যা নিউ ইয়র্ক অ্যাটাকের পর সামনে এসেছিল। তবে আসলে প্রজেক্ট ইনসাইট সেই সব লোকেদের শেষ করার জন্য ছিল যারা হাইড্রার জন্য বিপদ ছিল, যেমন হাল্ক এবং ডক্টর স্ট্রেঞ্জ। এই মুভিতেই আমরা এটাও জানতে পারলাম যে পিয়ার্সি উইন্টার সোলজারের পিছনের মুখ, যে রেসপন্সিবল ছিল নিক ফিউরিকে মারা এবং ক্যাপ্টেন আমেরিকার ওপর অ্যাটাক করার। কিন্তু আলেকজান্ডার পিয়ার্সের রোলে প্রাণ আনার জন্য শুধুমাত্র রবার্ট রেডফোর্ডের অ্যাক্টিংকেই দায়ী করা হবে, যার কারণে এমসিইউ একটা পলিটিক্যাল থ্রিলার মুভি দেখাতে পেরেছিল, আর সেজন্যই পিয়ার্স এই লিস্টে 4th পজিশনে আছে। নাম্বার 3 ইগো দ্য লিভিং প্ল্যানেট। যখন ইমর্টাল ভিলেনদের কথা আসে, তখন ইগো দ্য লিভিং প্ল্যানেট সবচেয়ে ইন্টারেস্টিং ভিলেনদের মধ্যে একজন। কার্ট রাসেলের ইগো প্রথমে আমাদের একটা কেয়ারিং মানুষের মতো লেগেছিল, কিন্তু ইগোর আসল মোটিভেশন খুব বিপজ্জনক ছিল। এবং তার থেকেও ইন্টারেস্টিং বিষয় হল ইগো এই স্টোরির হিরো পিটার কুইল অর্থাৎ স্টার লর্ডের আসল বাবা। গার্ডিয়ান্স অফ গ্যালাক্সি ভলিউম 2তে ইগো নিজেকে একজন সেলেস্টিয়াল বলেছিল, যে শুরুতে স্পেসে উড়ে বেড়ানো একটি মস্তিষ্ক ছিল, কিন্তু নিজেকে বড় করার জন্য ইগো প্রায় প্রতিটি প্ল্যানেটে একটি করে সন্তান জন্ম দিয়েছিল, এবং যখন তাদের মধ্যে একজনেরও মধ্যে তার সেলেস্টিয়াল পাওয়ার পাওয়া গেল না, তখন সে তাদের সবাইকে মেরে ফেলে। এবং যখন ইগো জানতে পারল যে পিটার কুইলের কাছে তার সেলেস্টিয়াল পাওয়ার আছে, তখন সে পিটারকে তার মাস্টার প্ল্যান জানালো, এবং এটাও যে সে তার মাকে মেরেছে, যার রেজাল্টে পিটার কুইল ইগোতে এতগুলো ছিদ্র করল। যদিও ইগো লোকি বা থানোসের মতো বড় ভিলেন ছিল না, কিন্তু সে তাদের দুজনের মতোই ইউনিভার্সের উপর রাজত্ব করতে চাইত, এবং এই কারণে সে এই লিস্টে 3rd পজিশনে এসেছে। নাম্বার 2 আল্ট্রন। এমসিইউর অনেক ভিলেন যেখানে ডিকটেটর বা কিছু ক্ষেত্রে গড ছিল, সেখানে এই ভিলেন একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল, যার ওপর কারো কন্ট্রোল ছিল না। আল্ট্রনকে তৈরি করার চেষ্টা করছিলেন টনি স্টার্ক এবং ব্রুস ব্যানার, যাতে পুরো ওয়ার্ল্ডকে আয়রন লিজন প্রোটোকলের সাহায্যে সেফ রাখা যায়। কিন্তু ঘটনা সম্পূর্ণভাবে হাতের বাইরে চলে যায় যখন মাইন্ডস্টোন একটি সাডেন ট্রিগারের ফলে আল্ট্রনের হুশ আসে, এবং মানবতাকে সে ওয়ার্ল্ডের জন্য বিপদ মনে করে নেয়। এবং সেই জন্যই আল্ট্রন সোকোভিয়াকে একটি মিটিওরের ব্যবহার করে পৃথিবীতে গ্লোবাল এক্সটিংশন আনতে বেরিয়ে পড়ে, কিন্তু অ্যাভেঞ্জার্স তারই ক্রিয়েশন ভিজনের সাহায্যে তাকে থামায়। আল্ট্রনকে ভয়েস দেওয়া অ্যাক্টর ছিল জেমস স্পেডার, যদিও হিন্দিতে আল্ট্রনকে ভয়েস দিয়েছিল শৈলেন্দ্র পাণ্ডে, এবং এই দুজনের ভয়েসের কারণেই আল্ট্রনের ক্যারেক্টার পাওয়ারফুল এবং বিপজ্জনক লেগেছিল। সত্যি বলতে আল্ট্রনকে ভিজন ছাড়া হারানো অ্যাভেঞ্জার্সদের জন্য ইম্পসিবল ছিল। নাম্বার 1 লোকি। এই কথাটি আমরা সবাই কম বেশি জানি যে লোকি মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের এখন পর্যন্ত নাম্বার 1 ভিলেন। লোকির রোল প্লে করা অ্যাক্টর টম হেডলস্টন লোকির রোলে 4 চাঁদ লাগিয়ে দিয়েছে। গড অফ মিসচিফ লোকি থরের সৎ ভাই, এবং যখন থরকে অ্যাসগার্ড থেকে বের করে দেওয়া হয়, তখন লোকি এই সুযোগের ফায়দা উঠিয়ে অ্যাসগার্ড দখল করার কথা ভাবে, কিন্তু ডিস্ট্রয়ারকে হারানোর পর থর লোকির সাথে বোঝাপড়া করতে আসে, এবং এই সবের সমাপ্তি হয় লোকির বিফ্রস্ট থেকে নিচে পড়ে যাওয়ার উপরে। কিন্তু লোকি হার মানে না, এবং সে ফিরে আসে থানোসের থেকে সেপ্টার এবং তার চিথাউরি আর্মি নিয়ে, যাতে পৃথিবীকে দখল করে থানোসকে স্পেস স্টোন টিসারাক্ট দিতে পারে। কিন্তু জবরদস্ত ধ্বংসের পর অ্যাভেঞ্জার্স লোকিকে থামায়, এবং থর তাকে অ্যাসগার্ডে ফিরিয়ে নিয়ে যায়। কিন্তু স্টোরি এখানেও শেষ হয় না। যখন ম্যালকিথ থর এবং লোকির মাকে মেরে ফেলে, তখন লোকি থরকে ম্যালকিথকে খোঁজা এবং জেনের লাইফ বাঁচানোর জন্য সাহায্য করে। কিন্তু এসবের মাঝে লোকি সবাইকে এমন দেখায় যে তার প্রাণ চলে গেছে, যখন কিনা লোকি ওডিনের রূপে তাদের সিংহাসনে বসেছিল, এবং এখনও লোকির শান্তি নেই। লোকি আবার ফিরে আসে থর র্যাগনারকে, যেখানে সে থরকে গডেস অফ ডেথ হেলাকে হারানোর জন্য সাহায্য করে। তো নো ডাউট লোকি এখন পর্যন্ত যত এমসিইউতে মুভিজ এসেছে তাদের সবার মধ্যে নাম্বার 1 ভিলেন। তো গাইজ, এটি ছিল আমাদের এমসিইউ এর টপ 10 সুপার ভিলেন্সদের লিস্ট,
যদি আমাদের কোনো ডিটেল মিস হয়ে গিয়ে থাকে বা তোমাদের মতে এই লিস্ট অন্য কোনো অর্ডারে সেট হওয়া উচিত ছিল, তাহলে প্লিজ আমাদের কমেন্টে অবশ্যই জানাবে। সাথে সাথে তোমার মতে এই লিস্টে সবচেয়ে বিপজ্জনক সুপার ভিলেন কে, এটাও আমাদের বলবে। বাকি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।